আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্ন সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারি ফাতেমা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে মারধর ও জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। সকাল থেকেই নিরাপত্তাহীনতায় জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেন তারা। এতে বিপাকে পড়েছেন জরুরি চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা। শনিবার নিউরো সার্জারি বিভাগের 3 চিকিৎসককে মারপিটের ঘটনা ঘটে। এই ঘটনায় চিকিৎসকরা দোষীদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তারের আলটিমেটাম দেন। ওদিন মধ্যরাতে খিলগাঁও সিপাহীবাগ এলাকা থেকে 2 গ্রুপের সংঘর্ষে আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসেন। পরে অন্য আরেক গ্রুপ চাপাতি সহ হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে যায়। এ সময় হাতে নাতে 4 জনকে আটক করে সেনাবাহিনীকে দেয় কর্তৃপক্ষ। রোগী নিয়ে আনার পরে মুমূর্ষু অবস্থায় আছে 9:30টার দিকে উনি স্ট্রোক করে মুমূর্ষু অবস্থায় আছে 502 নম্বরের সামনে। ফার্স্ট ইমার্জেন্সিতে গিয়েছে, ওনারা বলেছে যে উপরে নিয়ে যেতে, উপরে নিয়ে গেলাম, উপরে ভর্তি নিয়ে এখানে পাঠিয়েছে। 1 নম্বরের মধ্যে ওনারা ভর্তি নিচ্ছে না, কর্মবিরতিতে আছে। রুগী নিয়ে আমরা যেরকম ধরেন বোলা থেকে আসছি, আসার পরে আজকের তারিখ দিয়েছে, তারিখ মতো আসছি, আসার পর ওনারা এটা হাতে নিছে, আবার এখান থেকে টিকিট মিকেটও দিছে, দিয়ে আমার দোতলায় পাঠাইছে। রুগী কাটা মুরগার মতো ছটফট করতেছে, কিন্তু ওনারা কোনো ট্রিটমেন্ট করবে না বলে বাইর করে দিছে। আমরা আসছি সকালে, কুমিল্লা থেকে আসছি, সকালে যখন আসছিলাম সবাই ছিল, এখন আসছি সবকিছু ওকে করে আসছি, এখন আর নাই। কাগজপত্র বাচ্চা হচ্ছে নিউমোনিয়া, 45 দিন বাচ্চার বয়স। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন তানভীর। তানভীর, ঢাকা মেডিকেল কলেজের জরুরি সেবা বন্ধে রোগীরা কি করছেন এবং সে সঙ্গে জানাবেন যে হামলার ঘটনা এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে কিনা? আপনাকে একটু সংশোধন করি যে শুধু কিন্তু আসলে জরুরি সেবা বন্ধ আছে বিষয়টা এমন নয়। যেসব রোগীরা আসলে ভর্তি আছেন তাদেরকে সার্বক্ষণিক দেখভালের জন্য কিন্তু আমরা জানি প্রত্যেকটা সরকারি হসপিটালে কিন্তু এই যারা ইন্টার্ন চিকিৎসকরা আছেন তারাই কিন্তু সাধারণত দেখভাল করেন, আর যারা আসলে বড় ডাক্তার আছেন তারা সকালে এবং বিকালে 2 বার কিন্তু রাউন্ড দিয়ে যান। সো ইন্টার্ন চিকিৎসকরা আসলে যখন কর্মবিরতিতে যান তখন কিন্তু বলা যায় একদম অঘোষিতভাবে যে শুধু জরুরি সেবা নয়, সব ধরনের সেবা কিন্তু আসলে বন্ধ আছেন। এবং আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি অর্থাৎ ঢাকা মেডিকেলের প্রশাসনিক ভবনের সামনে, সেই প্রশাসনিক ভবনের ভেতরে প্রায় 1 ঘন্টা ধরে সেই ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে কিন্তু আসলে এই ঢাকা মেডিকেলের যিনি পরিচালক আছেন তিনি কিন্তু বৈঠক করছেন এবং তাদের বোঝানোর চেষ্টা করছেন যে কর্মবিরতি থেকে ফিরে এসে কাজে যোগ দেওয়ার, এবং কিন্তু তারা তাদের জায়গাটিতে, আমরা অনেক হট্টগোল নিজেরা দেখেছি ওখানে গিয়ে, যে তারা তাদের জায়গাটিতে আছেন, যে তাদের নিরাপত্তা চান। তারা যে সহকর্মী কালকে আসলে যাকে মারা হয়েছে সে তাকে যারা মেরেছে তাদের বিচার নিশ্চিত করতে চান। শুধু যে ঢাকা মেডিকেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে আছেন বিষয়টি তা না, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও এখানে এসেছেন আমরা দেখেছি। এবং ইমার্জেন্সি গেটে যেহেতু কালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, খবরে আপনি সেটি বলছিলেন, তারপর থেকে কিন্তু আমরা দেখেছি যে সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু বাড়ানো হয়েছে। আমরা অতিরিক্ত পুলিশ ওই পাশটিতে দেখেছি, আমরা সেনাবাহিনীর সদস্যদের ওখানে দেখেছি। তবে দিন শেষে খবরে যেটা জানাচ্ছিলাম, এই অবস্থা কিন্তু আসলে আর কিছুক্ষণ চললে অবস্থা কিন্তু আসলেই খুব ভয়াবহ আকার ধারণ করবে। কারণ আমরা দেখছি যে ঢাকা মেডিকেল, আমরা জানিও এটা, যে সারা বাংলাদেশ থেকে রোগীরা আসেন এবং যে টাইপের রোগীরা আসেন এরা কিন্তু আসলে শেষ ভরসা স্থল হিসাবে এখানে আসেন। কারণ অন্যান্য হাসপাতাল যখন চিকিৎসা দিতে ব্যর্থ হন তখনই কিন্তু এই ঢাকা মেডিকেলে কিন্তু তাদেরকে রেফার করা হয়, এবং এই রেফার করে আসার পরে যখন এখানে এসে এমন পরিস্থিতি তারা দেখছেন তখন কিন্তু প্রায় সবাই দিশেহারা হয়ে যাচ্ছেন, তারা আসলে কোথায় যাবেন। তো এই ছিল ঢাকা মেডিকেলের সামনে থেকে আসলে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোয়াহিলের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এদিন সকাল 6:30টার দিকে আসামিদের আদালতে হাজির করা হয়।
রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন করেছে জামায়াত। রোববার দলটির আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, ডিসমিস ফর ডিফল্ট হিসেবে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করতে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করতে হবে বলে স্পষ্ট বার্তা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দলের নেতাকর্মীকে এই বার্তা দেন তিনি। সকল মত ও পথের সমন্বয় বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক সরকার প্রতিষ্ঠা, নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতা ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্যের সমন্বয় করা, রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা রূপরেখা দিয়েছে। রাষ্ট্র রাজনীতির কাঠামোগত পরিবর্তনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম এবং কর্মক্ষম জনশক্তির সামনে সম্ভাবনার সকল দ্বার উন্মুক্ত করে দিতে হবে। গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। সকালে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক নারী সহ 5 জন নিহত হন। এ সময় আহত হয়েছে 20 জন। পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইমাদ পরিবহনের বাসটি দুমড়ে মুচড়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 5 জন মারা যান। হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। ধীরগতিতে কমছে বন্যার পানি, এতে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে রয়েছেন বানভাসীরা। পানি কমতে থাকলেও ফেনীতে দুর্ভোগে আছেন মানুষ। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ। গত কয়েকদিন ধরে বৃষ্টি না হয় লক্ষ্মীপুরে কমছে বন্যার পানি। এতে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন দুর্গতরা। পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। নোয়াখালীতে এখনো পানিবন্দী আছে লাখো মানুষ। কুমিল্লা গোমতী নদীর পানি স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এতে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বন্যা দুর্গত এলাকার পরিস্থিতি জানাতে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজাদ মালদার। আজাদ, নিচু এলাকার পানি নেমেছে কিনা আর বানভাসীরা পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছে কিনা আমাদের জানাবেন বিস্তারিত। জি ফাতিমা, আপনি যেমনটি বলছিলেন যে ফেনীর বন্যা পরিস্থিতি নিয়ে, আমি এখন দাঁড়িয়ে গঙ্গুইয়া উপজেলার এই যে জাইলস্ক ইউনিয়ন পরিষদ ভবনের সামনে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটি জনবহুল ফাঁকা রাস্তার উপরে 1 হাঁটু পানি। এখানে আমাকে স্থানীয় জনগণ জানিয়েছেন যে এখানে গত 15 দিন যাবৎ তারা পানিবন্দী অবস্থা মানবত জীবনযাপন করছে। এই পর্যন্ত যে পানি 4 ফুটের মধ্যে 2 ফুট পানি কমেছে। পানি অত্যন্ত ধীর গতিতে কমছে, যার কারণে জনদুর্ভোগ বেড়েই চলেছে। এখানে এখন মানুষ আর শুকনো খাবার চাচ্ছেন না, মানুষ চাচ্ছেন এখন চাল, ডাল, আটা, ময়দা, সুজি, আলু, পেঁয়াজ, তারপরে নিত্য নৈমিত্তিক তরি তরকারি সহ খাদ্য সামগ্রী। কিন্তু আসলে এগুলা না থাকার কারণে মানুষ এখন অনাহারে দিনাতিপাত করছেন। তাছাড়া এখানে পানিবাহিত রোগে এখানে মহিলা, শিশু, নারীরা শত শত রোগী এখানে হাসপাতালে ভর্তি আছেন। তাদের পর্যাপ্ত ওষুধ, চিকিৎসা সেবা যারা আটকা পড়েছেন তাদের মিলছে না। এখন তাদেরকে দুর্গত এলাকা থেকে লোকজনকে উদ্ধার করে তাদেরকে আশ্রয় শিবিরে নিয়ে আসার দরকার বলে তারা আমাদের কাছে দাবি করেছে। আমি কিছুক্ষণ আগে এখানে সিলুনি আশ্রয় শিবির থেকে দেখতে পেলাম তারা 15 দিন যাবত এখানে অবস্থান করছেন। তারা অনেকে বাড়িঘরে, যাদের উঁচু এলাকা পানি নেমে গেছে তারা বাড়িঘরে ফিরতে শুরু করছে। কিন্তু যারা এখনো আটকা পড়েছেন তাদের দুর্দশা এবং দুর্গতির শেষ নেই। এবং তাদেরকে দেখভাল করার জন্য যদিও প্রশাসন পক্ষ থেকে পর্যাপ্ত সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ সহ স্বেচ্ছাসেবী সংগঠন দিন রাত মাঠে ময়দানে কাজ করছেন, কিন্তু এটা পর্যাপ্ত না। অনেকে এখানে ত্রাণ সামগ্রী পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু এখানে আসলে সুষম বন্টনের কারণে ঠিকমতো দুর্গত এলাকার ত্রাণ সামগ্রী পড়ছে না। তো এটা একটু দেখার বিষয়। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন, তারা নগদ অর্থ চাচ্ছেন, যেহেতু তারা। ধন্যবাদ।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে সব ধরনের জ্বালানি তেল। পেট্রোল আর অক্টেনে লিটার প্রতি কমেছে 6 টাকা, আর কেরোসিন ও ডিজেলে কমেছে 1 টাকা 25 পয়সা করে। সেই হিসেবে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 106 টাকা 75 পয়সা থেকে হয়েছে 105 টাকা 50 পয়সা, আর পেট্রোল 127 টাকা থেকে কমে 121 এবং অক্টেন লিটার প্রতি 131 টাকা থেকে কমে হয়েছে 125 টাকা। গেল মার্চ থেকে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। এবার ষষ্ঠ দফায় সেপ্টেম্বরের জন্য গ্রাহক পর্যায়ে দাম নির্ধারণ করল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে নতুন নির্ধারিত দামে সন্তোষ জানিয়েছেন ভোক্তারা, প্রত্যাশা করে আগামীতে আরও খানিকটা কমানোর। টানা 3 মাসের নিষেধাজ্ঞার পর আজ থেকে বনজীবী ও পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সুন্দরবন। নির্দিষ্ট নিয়ম মেনে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন ভ্রমণ পিপাসু ও বনজীবীরা। দীর্ঘ বন্ধে নতুন করে প্রাণ ফিরেছে এই ম্যানগ্রোভ বনে। গত 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত সুন্দরবনের প্রাণ প্রকৃতি রক্ষা এবং মৎস্য বন্যপ্রাণীর প্রজনন বৃদ্ধির লক্ষ্যে জেলে ও পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। নিষেধাজ্ঞা শেষে বন জুড়ে বেড়েছে পশু পাখির অবাধ বিচরণ ও কর্মচাঞ্চল্য। বন সংশ্লিষ্টরা জানিয়েছে, টানা 3 মাসের নিষেধাজ্ঞা শেষে পর্যটকদের বরণ করতে প্রস্তুত পর্যটন স্পটগুলো। অন্যদিকে সুন্দরবনের দূষণ রোধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছে বন বিভাগ। এ বিষয়ে আরো জানাতে বাগেরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. শামসুর রহমান। শামসুর, নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনের চিত্র কেমন দেখছেন, এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের জানাবেন। ফাতিমা, আপনি যেমনটি বলছিলেন, সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষায় কিন্তু গত 3 মাস ধরে সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা ছিল। সেখানে কিন্তু বনজীবী এবং যারা বন শিকারী ছিল তারা কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি, এবং আজ থেকে কিন্তু এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এবং সকাল থেকে কিন্তু যারা বনজীবী আছে তারা কিন্তু পারমিট নিয়ে কিন্তু সুন্দরবনে প্রবেশ করছে, এবং তারা কিন্তু বলছেন যে দীর্ঘ সময় তারা যে বেকার অবস্থা ছিল তাদের থেকে অবসান হবে, এবং তারা কিন্তু পরিবার নিয়ে ভালোভাবে বাঁচতে পারবেন এই বনজীবীরা এমনকি আমাদের জানিয়েছে। এছাড়া এখন যারা ট্যুর অপারেটর আছে এবং যারা জালি নৌকা যারা বহন করে থাকে তারা কিন্তু বলছেন যে তারা কিন্তু দীর্ঘদিন তাদের বনে যারা ঢুকে থাকে পর্যটকদের কিন্তু তারা নিতে পারেনি, এবং এর কারণে তারা এক ধরনের মানবতার জীবনযাপন করছে। তারা কিন্তু আজ থেকে যে তাদের খুলে দেওয়া হলো, এতে কিন্তু তারা বলছেন যে তাদের মধ্যে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু তারা এই যে যারা যে পর্যটকদের বহন করে এবং তারা তাদের জীববৈচিত্র্য যে সুন্দরবন রক্ষার কথাও কিন্তু আমাদের বলছেন বন বিভাগ বলছেন যে তারা সব রকম আইন কানুন মেনে কিন্তু সবাই বনে প্রবেশ করতে হয়, এবং পরিবেশ রক্ষায় কিন্তু বন বিভাগ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আমাকে জানিয়েছিল বন বিভাগের যে করমজল যে বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র, সেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি আমাদের বলেছেন যে এই তো 43 জন পর্যটক কিন্তু সুন্দরবনে প্রবেশ করছেন সকাল থেকে। তো এটাই ছিল ফাতিমা আমার কাছে বাগেরহাট থেকে সর্বশেষ। ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এই পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 15:02টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।